নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। থাম্বনেলটা দেখে আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে কী বিষয়ে আমি টপিক্সটা করতে চলেছি। তো থাম্বনেলটার মধ্যে যেটা আমি লিখেছি সেটা কিন্তু বাস্তব, যে ক্যামেরাটা কেনার আগে আমাকে কতগুলো বিষয়ের ওপর নজর দিয়ে তবে আমি যদি ক্যামেরাটা কিনি তাহলে আমার ঠিকঠাক আছে, এবং টোটাল ক্যামেরাটা কতটা ভালো বা কতটা আপনার আপনার জন্য ঠিক হবে কি না, তো সেটাও কিন্তু আপনারা টোটাল ভিডিওটা যখন আপনারা দেখবেন অনেকটাই বুঝতে পারবেন। আমি যেহেতু ক্যামেরাটা কেনার পর 3-4 দিন আমি ক্যামেরাটা ব্যবহার করলাম, ব্যবহার করার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে এই 3-4 দিনের এই ক্যামেরাটা পার্টিকুলার Z6 Mark III ক্যামেরাটা কতটা আমি কি বলবো, আমার গ্রহণযোগ্য হয়েছে, বা আমি এই ক্যামেরাটা দিয়ে আমার কতটা লাভ হয়েছে ক্যামেরাটা কিনে, বা যদি আমি না কিনতাম তাহলেই বা কি ঠিক হতো। তো টোটাল যদি এপিসোডটা আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আমি ক্যামেরাটা কিনবো কিনা, এত টাকা ইনভেস্ট করবো কিনা। ইনভেস্টটা কিন্তু অনেক, তো এত টাকা ইনভেস্ট করবো কিনা সেটাও কিন্তু আপনারা টোটাল এপিসোডটা যদি দেখেন অনেকটাই বুঝতে পারবেন। তো প্রথম পয়েন্ট যেটা বলি, প্রথম পয়েন্ট হচ্ছে ক্যামেরাটা মধ্যে যে রেকর্ডিং যেটা হয় সেই রেকর্ডিংটা কিন্তু হাই কোয়ালিটির রেকর্ড হয়। হাই কোয়ালিটি মানে প্রোরেস র যদি আপনি রেকর্ড করেন সেক্ষেত্রে আপনার যে রেকর্ডিং যে কোয়ালিটি, মারাত্মক কোয়ালিটি আসবে। কিন্তু এই যে রেকর্ডটা করলাম, রেকর্ড করলে তো আমাকে হবে না, রেকর্ডটা আমাকে এডিট করতে হবে। এডিট করার জন্য আপনাকে একটা ভালো কম্পিউটার লাগবে। আপনার কাছে যদি নর্মাল কম্পিউটার থাকে তাহলে কিন্তু যে রেকর্ডটা করলেন, রতে যেটা রেকর্ড করলেন সেটা কিন্তু আপনার ওই নর্মাল কম্পিউটারে আপনি প্লেই করতে পারবেন না। যেটা আমি আমার 3-4টে কম্পিউটার, আমার একটা কম্পিউটারের মধ্যেই আমার চলছে, যেটা আমার এফসিপি আছে। এফসিপির মধ্যে কোনো সমস্যা নেই, ম্যাকের যেটা। আর আমার যে কটা উইন্ডোজ বেস যে আমার 2-3টে কম্পিউটার আছে সেখানে কিন্তু আমি যে হাই কোয়ালিটি রেকর্ড করেছি সেটা কিন্তু আমার প্লে হচ্ছে না, কারণ আমার যে কম্পিউটারের যে কনফিগারেশন সেটা অনেকটাই লো। তো লো আমার এমনি নর্মাল ভিডিওগুলো এডিট হবে, কিন্তু আমি যখনই হাই কোয়ালিটি রেকর্ড করতে যাব তখন আমার কিন্তু প্লে হচ্ছে না, আটকে আটকে যাচ্ছে, এবং অনেক ভিডিও প্লেই হচ্ছে না। যেমন এই Z6 Mark III-তে দুটো অপশান আছে। একটা এমওভি মুভ ফাইলেও আপনি রেকর্ড করতে পারেন, MPEG-4ও করতে পারেন। MPEG-4-এ যদি রেকর্ড করেন তাহলে আপনার মোটামুটি যদি একটু ভালো কম্পিউটার থাকে, মোটামুটি খুব ভালো বলছি না, মোটামুটি যদি একটু ভালো, একটু বেটার যদি i7 বা i5 যদি থাকে, 8 জেনারেশন 9 জেনারেশন যদি থাকে, তাহলে কিন্তু আপনার MPEG-4-এ মোটামুটি প্লে আপনি এডিট করে চলতে হবে। কিন্তু যদি এমওভিতে যদি আপনি মুভ ফাইলে যদি আপনি রেকর্ড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই কম্পিউটার সাপোর্ট প্লে আপনার আটকে আটকে যাবে, স্মুথ প্লেটা হবেই না। আপনি এডিট করতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তো যেটা আমি এই 3-4 দিনে আমার অভিজ্ঞতা, ক্যামেরাটা কেনার পর আমার অভিজ্ঞতাটা যেটা হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি ক্যামেরাটা যখন কিনেছি তার আগে কিন্তু আমি এই রকম এপিসোড আমি দেখিনি, যে আমি কারোরটা দেখে দেখে আমি আপনাদের আমি যখন কিনলাম আমি বুঝে কিনবো সেরকম সুযোগ কিন্তু আমি পাইনি। আমি অনেক রিভিউ অনেক দেখেছি, আমি নিজেও ক্যামেরাটা সম্বন্ধে এপিসোড দিয়েছিলাম। ক্যামেরাটা সব দিক দিয়ে খুবই ভালো করেছে, কিন্তু মানে যখন আপনার হাতে পড়বে যে কোনো একটা জিনিস, যখন আপনি নিজে প্র্যাকটিক্যাল করবেন তার যে অভিজ্ঞতা সেটা কিন্তু সবথেকে মারাত্মক হয়, অভিজ্ঞতাটা অনেক বেশি হয়। আর আপনি ধরুন নেটের থেকে দেখে, আপনি নেটে ওদের যে স্পেসিফিকেশানগুলো থাকে সেইটা দেখে আপনি যখন রিভিউ করবেন বা দেখে আপনি যখন আইডিয়াটা নেবেন, তার থেকে যখন আপনি নিজে সামনে দেখবেন, হাতে প্র্যাকটিক্যাল করবেন, তার অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি, যেটা আমার এই 3-4 দিনের মধ্যে এই ক্যামেরাটার সম্বন্ধে হয়েছে। তো এইটা একটা ব্যাপার, যে আপনার ফার্স্ট পয়েন্ট হচ্ছে রেকর্ড আপনি যাই করুন আপনার কম্পিউটার কিন্তু সেই রকম, ভিডিওর ক্ষেত্রে বলছি। আর স্টিল কিন্তু সেটা অসুবিধা নেই, স্টিলের জন্য কোনো অসুবিধা নেই, স্টিল আপনি যেরকম খুশি তুলুন, আপনার কম্পিউটার সাপোর্ট করুন। ভিডিওর ক্ষেত্রে কিন্তু সাপোর্ট করছে না। সাপোর্ট করছে না ক্যামেরার খারাপ বলছি না, কিন্তু আমার মেশিনটা খারাপ। আমার যে উইন্ডোজের যে মেশিন সেটা আমার
স্পেসিফিকেশান যেটা লাগার দরকার সেটা আমার নেই, যার ফলে সাপোর্ট হচ্ছে না। ক্যামেরা কিন্তু রেজাল্ট মানে আমি যখন ভিউ ফাইন্ডারে দেখছি বা এলসিডিতে দেখছি, বা আমি যদি ডাইরেক্ট এইচডিএমআই কেবল দিয়ে যখন আমি টিভিতে দেখছি, দারুণ ছবি মানে ভিডিওতে দারুণ কোয়ালিটি আসছে, কিন্তু আমার যখন আমি টাইমলাইনে ফেলতে যাচ্ছি তখন সেটা আমার অনেক সমস্যা দেখা দিচ্ছে। এই একটা সমস্যা। ফার্স্ট, কম্পিউটারটা আপনার ভালো হতে হবে। আর কি সেকেন্ড সমস্যাটা বলি, ধরুন আমি এইটাও আমি বলতে পারি, আমি এখনও পর্যন্ত কোনো রিভিউতে আমি দেখিনি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল করার পরেই আপনাদের সমস্ত কিছু বলছি। আপনি ভেবেছেন হয়তো আপনার ডিএসএলআর ক্যামেরাটা রয়েছে আগের অনেক, ধরুন আপনার 810 বা 750, আরও বিভিন্ন 600, D610, 800 ফুল ফ্রেমের কথা বলছি, বা আপনার ক্রপ বডিও, যদি আমি ফুল ফ্রেমটাই ধরে নিচ্ছি, ফুল ফ্রেমের ধরুন আপনার বিভিন্ন রকম লেন্স রয়েছে। ঠিক আছে, আপনি ভাবলেন যে আমার তো লেন্সটা রয়েছে, তাহলে আমি নিকনে যদি এই মার্ক থ্রি বডিটা নিয়ে নিই, তাহলে আমি ভিডিওগ্রাফি একদম ঠিকঠাকই আমার মানে হয়ে যাবে, বাজেটটা আমার লেন্সের খরচাটা আমার কমে যাবে। একদমই নয়, একদমই নয়, আপনাকে আমি বলছি। দেখুন আমি এই এফটিজেড অ্যাডাপ্টারটা কিনেছি, দেখিয়েছি আপনাদের। এই এফটিজেড অ্যাডাপ্টারটা কিনেছিলাম কী কারণে, যে আমার পুরনো লেন্সগুলো যেগুলো আমার ফুল ফ্রেম লেন্স, বডি লেন্সগুলো মানে ডিএসএলআরের, সেই লেন্সটা যাতে আমি এফটিজেড অ্যাডাপ্টার লাগিয়ে এই ক্যামেরাতে আমি ব্যবহার করতে পারি। আলটিমেটলি আমি যখন প্র্যাকটিক্যাল যখন করলাম, এই 3-4 দিনের মধ্যে যখন আমি প্র্যাকটিক্যাল করতে গেলাম, আমি দেখলাম আমি যেটা ভেবেছিলাম আমার ধারণাটা সম্পূর্ণ ভুল। কি ভুল? ভিডিওর ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে নয় কিন্তু। এবার স্টিলের ক্ষেত্রেও ভুল, মানে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমারটা হয়তো হয়ে গেছে, আমার মানে কাজ হতে হবে, হচ্ছে না কিন্তু। এবার হচ্ছে না কি, ধরুন আপনার কাছে ডি সিরিজের যদি কোনো লেন্স থাকে, ডিএসএলআরের যদি ডি সিরিজের কোনো লেন্স থাকে, এফটিজেড অ্যাডাপ্টার দিয়ে আপনার কাজ করবে না। মানে আমি 100% বলতে পারি। আমার ডি সিরিজের প্রচুর লেন্স, আমার সবকটা ডি সিরিজের, একটাই মাত্র জি সিরিজের, সেটা হচ্ছে 50mm লেন্সটা, 50mm যে প্রাইম লেন্স, সেই প্রাইম লেন্সটা জি সিরিজের। তো জি সিরিজের যদি বা অন্য কোনো সিরিজের মানে কারেন্ট মডেলগুলোর যেগুলি যদি আপনাদের লেন্স থাকে, তবেই কিন্তু আপনার এফটিজেড অ্যাডাপ্টার দিয়ে আপনি এটার মধ্যে লাগালে মোটামুটি ভিডিও করতে পারবেন। মোটামুটি, আমি বলবো না খুব ভালো, মানে যদি আপনি স্ট্যাটিক ভিডিও শট নেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি ওই লেন্সগুলো কিন্তু এটা সাপোর্ট করবে। কিন্তু আমার যে লেন্সগুলো মানে 80-200, 24-70 লেন্স বা ম্যাক্রো লেন্স যেগুলো আমার ডিএসএলআরে রয়েছে, আমার একটাও কিন্তু ভিডিওতে বা স্টিলে সাপোর্ট করছে না, মানে এক্সেপ্ট 50mm লেন্সটা। ঠিক আছে, এইবার সাপোর্ট করছে না কি, মানে স্টিলের ভিডিওর ক্ষেত্রে কোনো কিছুই সাপোর্ট করছে না, মানে অটো ফোকাসও কাজ করছে না। হ্যাঁ, কাজ করছে, অ্যাপারচারটা কাজ করছে, কিন্তু অটো ফোকাস একদমই কাজ করছে না, যেহেতু আমার ডি সিরিজের লেন্স। এই জন্য বলছি, ক্যামেরা যদি আপনারা ভেবে থাকেন যে আপনার কাছে লেন্স রয়েছে, লেন্সটা কোন সিরিজের লেন্স, সেইটা আগে দেখে তারপর কিন্তু ডিসিশন নেবেন এই ক্যামেরাটা কিনবেন কি কিনবেন না। আদারওয়াইজ আপনার কিন্তু অনেক টাকা গচ্চা যাবে। আমি ডিসিশানই নিয়েছিলাম যে আমি যখন এই ক্যামেরাটা কিনবো, তার সাথে আমি জেড মাউন্টের লেন্স কিনবো। যদি এইরকম ডিসিশান নেন যে আমি সাথে জেড মাউন্টের আমি 2-3টে লেন্স কিনবো, তাহলে বলবো চোখ কান বুঝে আপনি এই ক্যামেরাটা নিতে পারেন, চোখ কান বুঝে। মানে এখন আবার ভালোর দিকটা বলি, ক্যামেরাটা কিন্তু অসাধারণ। মানে টোটাল ভিডিওটা দেখুন, আরও আমি ডিটেলসে বলতে থাকবো। অসাধারণ রেজাল্ট, আমি চাই এই 4-5 দিনে যা আমার অভিজ্ঞতা হয়েছে। এবার ওই যে বললাম যে পুরনো লেন্সগুলো যদি যখন লাগাবেন, স্টিলের ক্ষেত্রে অসুবিধাটা কি, সেই একই, ফোকাসিংয়ের মানে সমস্ত আপনার ম্যানুয়াল করতে হবে। যদি যেমন আমার ক্ষেত্রে বলি, আমার কিন্তু এফটিজেড অ্যাডাপ্টার দিয়ে আমার লেন্সগুলো আমি চালিয়ে নিতে পারবো, কারণ আমার দীর্ঘদিন আমি ম্যানুয়ালে কাজ করে এসেছি। মানে যখন ডিজিটাল আসেনি, তার আগে তো আমি 15-20 বছর আমি ফিল্ম ক্যামেরাতেই কাজ করেছি। আমার ফিল্ম ক্যামেরা 4-5টা ছিল, 4-5টা না, 4টে ছিল। তো আমাদের নিকন ছিল, পেন্টেক্স ছিল, ক্যানন আছে, এখনও পর্যন্ত আমার ক্যাননের বডিটা আছে। তো আমার ফিল্ম ক্যামেরাতে আমার অভ্যাস, যেটা ম্যানুয়াল, সমস্ত কিছুই ম্যানুয়াল, জুম, ফোকাস সমস্ত কিছুই ম্যানুয়াল, অ্যাপারচার সমস্ত কিছুই ম্যানুয়াল।
তো আমার ক্ষেত্রে আমার অতটা অসুবিধা হচ্ছে না, মানে স্টিলের ক্ষেত্রে, কারণ আমার ম্যানুয়ালের আমার অভ্যাস। এবার যাদের অভ্যাস আছে তারা বুঝে নেবেন যে আমি করতে পারবো কি পারবো না, যদি পারেন তাহলে ঠিক আছে। আর ভিডিওর ক্ষেত্রে বলবো, ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রেও বলছি, ভিডিওর ক্ষেত্রে ওই মানে যদি আমি স্ট্যাটিক শট নেই, ধরুন একটা ইন্টারভিউ কারণ নেব, তাহলে আমি পুরোনো লেন্সগুলো দিয়ে আমি ম্যানুয়াল করে আমি নিলাম। কিন্তু যদি আমি একটু যদি আমার সাবজেক্ট মুভমেন্ট হয়, তখন কিন্তু ওই ক্যামেরা ওই লেন্স দিয়ে ম্যানুয়াল করেও আপনি পারবেন না, ম্যানুয়াল করেও ভিডিওতে সম্ভব না। ফোকাস হান্টিং একদম 100% ডিফোকাস হবে, 100%। একটা হয় যেটা আমি দেখলাম, জেড আবার 50mm যে লেন্সটা, মানে ডিএসএলআর যে 50mm জি সিরিজের, সেই লেন্সটা লাগালে FTZ-এ অটো ফোকাস কাজ করে। ওটা সমস্ত কিছুই কাজ করছে, স্টিল ভিডিও দুটোতেই। স্টিল খুবই ভালো আসে, আমি বলবো স্টিল 50mm-এ যদি FTZ অ্যাডাপ্টার দিয়ে লাগান, স্টিল কিন্তু খুবই ভালো আসে, আমি বলছি এখনও বলছি খুব ভালো আসে। কিন্তু ভিডিওতে কিন্তু হান্টিং হচ্ছে। যদি আপনি ওই বললাম, যদি আপনি স্ট্যাটিক শট নেন, একদম কোনো অসুবিধা নেই, একদম ঠিকঠাক রেজাল্ট, দারুণ রেজাল্ট। মানে আপনি বুঝতেই পারবেন না যে মিররলেসের জেড মাউন্টের লেন্স না আপনার জি সিরিজের বা যে কোনো লেন্স, সেটা বুঝতে পারবেন না যদি স্ট্যাটিক ফ্রেম হয়। কিন্তু একটু ধরুন যদি এবার, হ্যাঁ কতগুলো জিনিস এখানে, অনেকগুলো এগুলো টিপস, ছোট ছোট টিপস, এই টিপসগুলো যদি আপনারা মানে কি বলবো, আমি যেগুলো বলছি সেটা যদি আপনারা ব্যবহার করে দেখতে পারেন, দেখবেন উপকারে আসবে। ধরুন সাপোজ 50mm লেন্সে আমি একজনকে ফোকাসটা করেছি, ও আই ফোকাস নিয়ে নিচ্ছে। এবার আমি যদি মানে সামনের দিকে এগোই, মানে জুম ইন জুম আউট করে যদি আমি ক্যামেরাটা নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, ফোকাস একদম ঠিকঠাক থাকছে। আমি যদি প্যান করতে যখন যাচ্ছি, মানে একটা সাবজেক্ট থেকে আর একটা সাবজেক্টে যখন যাচ্ছি, তখনই হান্টিংটা হচ্ছে। কিন্তু অরিজিনাল যে জেড মাউন্টের যদি লেন্স লাগা, যেটা আমি আরও দুটো কিনেছি, সেই লেন্সগুলো যখন লাগাচ্ছি, বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট, পারফেক্ট ফোকাস, পারফেক্ট সমস্ত কিছু, কোনো হান্টিং নেই। কিন্তু যখনই আপনি ওই পুরনো লেন্স লাগাবেন, এই সমস্যাগুলো কিন্তু আসবে। তো আপনারা যদি ভেবে থাকেন যে পুরনো লেন্স লাগিয়ে আপনি মানে ভিডিওটা খুব মানে একদম ঠিকঠাক পাবেন, সেটা কিন্তু আপনারা পাবেন না। এবার স্টিলের ক্ষেত্রে বলি, স্টিল কিন্তু আমার ওই যতগুলোই লেন্স আছে, যদি ম্যানুয়াল যখন করছি, আমার দারুণ রেজাল্ট আসে, দারুণ, মানে তুলনার বাইরে। এবং আমি আপনাদের পরপর এপিসোডগুলো দেখাবো, মানে ওই মানে লেন্সগুলো লাগিয়েও আপনারা বুঝতে পারবেন যে, যেমন আমার 85 যেটা আমি যেটা আমার জেড মাউন্টের লেন্সটা নিয়েছি, তার সাথে আমার যখন 80-200 লেন্সটা আমি আবার লাগালাম, এইখানে কিন্তু আপনাদের আমি পরের এপিসোডগুলোতে আমি দেখাবো, প্র্যাকটিক্যাল করে দেখাবো যে ওই 85-এ যখন আমি ফোকাল লেন্থ, যদি আমি ধরুন সাপোজ একই জায়গায় আমি সাবজেক্ট এবং ক্যামেরা যদি ফিক্স থাকে, মানে ডিস্টেন্সটা আমি কথা বলছি, যদি আমার 80-তে আমি যদি এই পর্যন্ত আমার শট হয়, বা একটু যদি ওপরে যদি আমার এইখানে ধরুন আমার শট, এই ধরে নিচ্ছি আমি, মানে আমার এইখান থেকে এখানে 85-এ একটা বিগ ক্লোজ আপ পাচ্ছি। আমি যখন 80-200 লাগাচ্ছি, তখন আমি 80টাকে যখন আমি 85-এ নিয়ে যাচ্ছি, তখন আমার ওই শটটা কত জানেন? যদি আমার নর্মাল জেড মাউন্টে যদি আমার এই শট হয়, ওই লেন্সটা যখন লাগাচ্ছি তখন আমার এইটুক হয়ে যাচ্ছে একই ডিস্টেন্সে। কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু FTZ অ্যাডাপ্টারটা লাগিয়েছি, FTZ অ্যাডাপ্টারের জন্য যে যে ওটা তো প্রায় 1 ইঞ্চির মতন থিকনেস, তো সেই যে থিকনেসটা, সেখানে কিন্তু ফোকাল লেন্থটা অনেকটা ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে। এটা আপনাদের প্র্যাকটিক্যাল করে আমি দেখাবো, তাহলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে লেন্সে কতটা চেঞ্জ হয়। তো এই এই একটা সমস্যা, এটা সমস্যা না, মানে আপনার কি বলবো, কিছুটা ভালো হলো, আবার অনেকের দিকে খারাপও হলো। মানে আপনার ধরুন আপনি কম জায়গা যদি থাকে, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। যদি আপনার জায়গা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনার আরও বেটার হলো, মানে আপনি টেলিটা অনেক বেশি পেয়ে গেলেন। মানে অ্যাপারচার ঠিকই থাকছে 2.8, অ্যাপারচারের কোনো সমস্যা নেই, কিন্তু আপনার যদি জায়গা যদি কম থাকে, তখন কিন্তু আপনার সমস্যাটা হবে। এইটাও মাথায় রাখতে হবে। আর কি মাথায় রাখতে হবে, আপনি যখন সিএফ এক্সপ্রেস যেটা কার্ডটা, টাইপ বি যেটা কার্ডটা তো কস্টলি কার্ড। তো সেই কার্ডটা কিন্তু আপনি যখন কম্পিউটারে যখন আপনি ক্যাপচার করবেন, মানে কপি করবেন, তখন কিন্তু আপনাকে একটা কার্ড রিডার লাগবে। সেই কার্ড রিডারটা, ভালো কার্ড রিডার নিতে গেলে পরে 15 থেকে 16 হাজার টাকা দাম, মিনিমাম 15 থেকে 16 হাজার টাকা।
আর যদি একটু কম বাজেটে মানে ডিজিটেক বা অন্যান্য কোম্পানিও যদি নেন, একটু যদি সেটাও যদি ভালো নেন, হাই স্পিড যদি কার্ড রিডার নেন, সেক্ষেত্রে 5 থেকে 6 হাজার টাকা। আর একটা আছে একটু কম, তার থেকে একটু কম দামের, ওদেরই মনে একটা আছে, সেটা 3 না 3.5 হাজার টাকা দাম। ঠিক আছে? তো কার্ড আমরা যেটা অনেকেই কার্ড রিডারের উপরে অতটা গুরুত্ব দেয় না। আমরা মার্কেট থেকে 50-100 টাকা 70 টাকা দিয়ে একটা কার্ড রিডার আনলাম, আমাদের নর্মাল যে কার্ডগুলো থাকে কার্ড লাগিয়ে কম্পিউটারে ইয়ে করলাম, হয়ে গেল। কিন্তু কার্ড রিডার কিন্তু এখানে একটা বিশাল ফ্যাক্টর, বিশাল ফ্যাক্টর। আপনি এত দামি ক্যামেরাটা কিনছেন, কার্ডটার দাম এত, কার্ড রিডারের জন্য কার্ডটাও খারাপ হয়ে যেতে পারে কোনো কারণে যদি প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনার কার্ড রিডারটা কিন্তু মানে ভেবে নিতে হবে যে এই ক্যামেরাটা যখন আমি কিনছি, কার্ড রিডারটাও আমাকে কিনতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন না কার্ড রিডার আমার দরকার নেই, আমি ডাইরেক্ট ইউএসবি দিয়ে ক্যামেরা দিয়ে ট্রান্সফার করব, করতেই পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা একটু প্রফেশনাল কাজ করে তারা ওইভাবে কাজ করে না, মানে ক্যামেরাটাকে আর ওই তখন কম্পিউটারে লাগিয়ে আর ওইসব করতে চায় না। ক্যামেরাটা ছবি তুললাম, চিপ বার করলাম, কার্ড রিডারে লাগালাম, কপি করলাম, সেটাই হচ্ছে মানে প্রফেশনালরা সাধারণত করে। এবার আমি যদি মনে করি না আমি এই মুহূর্তে ইনভেস্ট করব না, সেক্ষেত্রে আপনি ইউএসবি কেবল দিয়ে আপনি ডেটা ট্রান্সফার করতে পারেন, সেটা আলাদা হবে। কিন্তু সময় কিন্তু আপনার অনেক বেশি যাবে। অথবা আপনি ওয়্যারলেসও আপনি ট্রান্সফার করতে পারেন, যে মানে ব্লুটুথ বা ওয়াইফাই দিয়ে অপশান আছে, সেটাও কিন্তু আপনার কম্পিউটারে ব্লুটুথ বা ওয়াইফাই থাকতে হবে, তবেই কিন্তু হবে। আর আমার মতে ওয়াইফাই বা ব্লুটুথে একটু সময় সাপেক্ষ, কিন্তু আপনি যখন ডেটা ট্রান্সফার করবেন থ্রু কেবল দিয়ে, সেটা অনেক ফাস্ট হয়। এবং এর যে স্পিড মানে রিড এবং রাইট দুটো স্পিডই হাই, মানে যেটা এক্সপ্রেস কার্ডটা, তো সেরকমই আপনার কার্ড ওই রকম স্পিডেরই কার্ডটা কিনতে হবে। ওই রকম কিনলেই আপনার ধরুন মানে যেটা ধরুন নর্মাল স্পিডে যদি আপনার মনে করুন যদি 10 মিনিট লাগে, সেক্ষেত্রে আপনার ওটা 2 মিনিটে বা 3 মিনিটে হয়ে যাবে, সেটা অনেক সময় কিন্তু বাঁচায়। তো এই সব বিষয় আরও অনেকগুলো ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আমি আস্তে আস্তে আবার পরের এপিসোডগুলোতেও বলবো। আজকে এই ছোট্টর উপরে একটা এপিসোড করলাম। এইগুলো যদি আপনারা মাথায় রেখে ক্যামেরাটা কেনেন, এবং ক্যামেরাটা আমি 3-4 দিনের মধ্যে চালিয়ে আমি কিন্তু মেন্টালি স্যাটিসফাই, মানে দারুণ ক্যামেরা, এর মানে কোনো কথাই হবে না, মানে এত ভালো ক্যামেরা। এবং এই বাজেটে, বাজেটটা কম না আমি সেটা বলছি না, কিন্তু ফিচার্স আপনি যদি Z8 Z9-এ যে ফিচার্সগুলো দিয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ক্যামেরাতে দিয়েছে। তো যার ফলে বলছি ক্যামেরাটা কিন্তু মানে কি ভিডিওর ক্ষেত্রে বলুন কি স্টিলের ক্ষেত্রে বলুন, দারুণ রেজাল্ট। আমি এই 3-4 দিনে যা রেজাল্ট পেয়েছি, তো আপনাদের এই মুহূর্তে আমি ছবি হয়তো দেখাতে পারছি না, কারণ ওই ছবিগুলো আমার মানে ঠিকঠাক আমার তোলা, মানে আমার টেস্টিংয়ের জন্য আমি তুলেছি, কিন্তু আপনাদের দেখাতে গেলে একটুখানি ভালো করে তুলতে হবে, মানে বুঝতেই পারছেন, মানে আমি বাড়িতে যেসব তুলেছি সেই সব ছবি তো দেখানো যায় না, একটু ভালো জায়গায় ব্যাকগ্রাউন্ডটা ভালো হলে ভালো হয়। তো সেই ছবি আমার তুলে বিভিন্ন রকম এপিসোড আরও নিয়ে আসবো। তো যদি বাজেট, আমি যেটা হচ্ছে বাজেট, আপনার যদি একটা মিনিমাম যদি এই ক্যামেরাটার সাথে মানে 3টে যদি লেন্স মানে একটু কমের মধ্যেও নেন, তাহলেও বাজেটটা অনেক। বাজেটটা না এই প্ল্যাটফর্মে না বলাই ভালো। যারা জানতে চান আমাকে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, তো আমাকে ফোন করবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। কিন্তু একটা যেটা যেটা মেন আমার আপনাদের বলার উদ্দেশ্য, যদি আপনার কাছে বাজেট থাকে, যদি আপনি মনে করেন না আমি ভালো কাজ করব, এতদিন ভালো কাজ করে এসেছি আর একটু বেটার কাজ করব, তাহলে চোখ কান বুঝে আপনারা ইনভেস্ট করতে পারেন এই ক্যামেরাটাতে। অসাধারণ ক্যামেরা। কিন্তু আপনারা হয়তো ভাবছিলেন যে থাম্বনেলটাতে আমি এমন কেন বললাম, এই কারণেই বললাম। কেনার আগে এগুলো ভাববেন যে আমাকে কিন্তু এইগুলো আমাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট যদি আমি করতে পারি তাহলেই কিন্তু আমি সাকসেস। এবং আর একটা 2-3টে আরও পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমি আমার যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেগুলো আপনাদের পরে বলবো। তো আজকের মতন এপিসোডটা এখানেই শেষ করছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।